আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। এই অঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই। উপযুক্ত পরিকাঠামো এবং নিয়মিত আধুনিক প্রশিক্ষণ লাভ করলে ছেলেমেয়েরা একদিন দেশের প্রতিনিধিত্ব করতে পারে। স্থানীয় উঠতি হকি খেলোয়াড়দের নিয়ে এই প্রত্যয় ব্যক্ত করলেন শিলচর তথা বরাকের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় তথা প্রশিক্ষক নির্মাল্যনাথ। চলুন নির্মাল্যবাবুর কাছ থেকে জেনে নেওয়া যাক শিলচর তথা বরাক উপত্যকার হকি চর্চার হাল হকিকত। হকি বলতে শিলচরে যে কাছাড়ে যে হকি চলে শিলচর ডিএসের আন্ডারে, হকিতে বহু প্রতিভাবান ছেলে এবং মেয়েরা রয়েছে। যদি সঠিক দিশা, সঠিক ফিল্ড, সঠিক প্রশিক্ষণ পায়, শিলচর থেকে বহু ছেলেমেয়েরা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। হকিতে বিশেষ করে আমাদের এতদ অঞ্চলের স্লাম এরিয়ার ছেলেমেয়েরা এবং গরিব মধ্যবিত্তরা আসে, কারণ হকিতে প্রশিক্ষণে কোনো টাকা পয়সা লাগে না। ড্রেস, জুতা, মোজা সব কিছু হকিতে ফ্রি দেওয়া হয়, ওইটাই আমি এনে দিয়ে দেই। শিলচরে বহু হকি প্রিয় জনসাধারণ আছে যারা হকিকে ভালোবাসে, কারণ হকি রাষ্ট্রীয় গেম। যারা খুব ভালোবাসে হকিকে, মাঠেই ওরা ডিক্লেয়ার করে দেয়। আমাদের প্রশিক্ষণের এখানে এসে খেলাধুলা প্রশিক্ষণ দেখে বলে আমি ওটা দিয়ে দেব, আমি ওটা দিয়ে দেব। রিসেন্ট লায়ন্স ক্লাব থেকে আমার ছেলে মেয়েদেরকে 20 জোড়া জুতা দিয়েছে, গোপাল ডায়েরি জার্সি দিয়েছে, রাধা মাধব জার্সি দিয়েছে। আমাদের ডিএসের এজিএস মেজর এই বছর অরজিৎ গুপ্ত, উনি এক সেট জার্সি দিয়েছেন। এইভাবে আমার এই গরিব ছেলেমেয়েরা জার্সি, জুতা, হাফ প্যান্ট সব কিছু পায়। প্রত্যেক বছরই হকি থেকে রাজ্য দলে 2-4 জন খেলতে পারে, ওইটাই আমার প্রচেষ্টায়। এবারও 24-এও 2 জন খেলেছে, 23-এও 2 জন খেলেছে, 22-এ একজন 4 বার খেলেছে রাজ্য দলে, জুনিয়র, সাব জুনিয়র। একজনের নাম হচ্ছে সৌরভ হাজাম, আরেকজনের নাম হচ্ছে জয়দেব দাস, আরেকজনের নাম হচ্ছে সমীর সাহা, আরেকজনের নাম হচ্ছে আকাশ বৈষ্ণব। মেয়েদের মধ্যে 5 জন বর্তমানে রাজ্য ট্রায়াল দলে সিলেকশন পেয়ে বসে আছে, কিন্তু কোনো কাগজপত্র আসছে না, তার জন্য যাচ্ছে না। রেডি আছে এখন বর্তমান আমাদের আছে। আন্ডার 13-এও 9-10 জন ছেলেমেয়েরা খুব উপযুক্ত খেলার প্লেয়ার বনে রয়েছে। ওদের ইচ্ছা লখনৌতে কেটি সিং মেমোরিয়াল কোচিং ক্যাম্পে পাঠানোর জন্য। এই রাইজিং কিছু ছেলেমেয়েরা আছে, খুব ভালো পারফরমেন্স করছে। সাব জুনিয়র দলটাও এই রাইজিং দলটার সঙ্গে পেরে উঠতে পারে না, এইভাবে প্র্যাকটিস করছে। বছরটা যদি পুরা আমরা ফিল্ড পেতাম, তে প্রশিক্ষণটা আরও ভালো হতো। ফিল্ডের অভাবে আমরা প্রশিক্ষণ রেগুলার করতে পারি না, 15 দিন 10 দিন করে বন্ধ করতে হয়, কারণ মাঠ পাওয়া যায় না। আমরা ঘুরে ঘুরে যাযাবরের মতো দুধপাতিল ফিল্ড, টাউন ক্লাবের ফিল্ড, সদয় বরাক সেতুর কিনারে একটা ছোট পার্ক আছে, এই পার্কের ভিতর, নর্মাল স্কুলের ভিতরে, এইভাবে আমরা ঘুরে ঘুরে করি। বৃষ্টিতেও করি, কোনো অসুবিধা হয় না। আর ট্রাফের কথা বলছেন, ট্রাফ আজ 3-4 বছর আগে থেকে ডিএসএতে এনে রাখা হয়েছে, কিন্তু ট্রাফ লাগানোর জায়গা এখন পর্যন্ত বের করতে পারেনি, কোথায় লাগানো হবে। কিন্তু এইভাবে থেকে থেকে ট্রাফটা পচে যেতেও পারে। আমাদের মেয়েদের রাজ্য দলের প্রশিক্ষণ হয় আমাদের ইয়েতে, এই নাহারকাটিয়ায়। ওখানে সমুদ্র বড়গোয়াই বলে একজন কোচ আছে, উনি বরাবর আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন। আসাম হকি সংস্থার সেক্রেটারি তপন দাস, উনিও বরাবর আমার সঙ্গে সম্পর্ক করে থাকেন।
এর মধ্যে আসামের এখন সর্বশ্রেষ্ঠ যিনি কোচ পঙ্কজ বসুমতারি, আমার একটু জুনিয়র, কিন্তু উনি সবসময় বলেন স্যার অমুককে পাঠিয়ে দেবেন, অমুক 3জন ছেলেকে পাঠিয়ে দেবেন, আমার ওখানে ফ্রি কোচিং করিয়ে দেব, ওদের ভবিষ্যৎ গড়ে দেব। ইদানিং একটা আমন্ত্রণমূলক গেমে গিয়েছিল, গত 2-4 দিন হয়েছে আগরতলায়। কলিয়াবর থেকে একটা ক্লাব গিয়েছিল, কলিয়াবরের ক্লাবের সঙ্গে পঙ্কজ বসুমতারি গিয়েছিলেন। কলিয়াবর থেকে রওনা দেওয়ার আগে উনি আমাকে ফোন করে বলেছেন আকাশ বৈষ্ণব আর সমীর মির্দাকে দিয়ে দেবেন আমাদের টিমে, আমরা বদরপুর থেকে পিক আপ করে নিয়ে যাব। ওনার কথা মতো আমাদের শিলচরের 2টা প্লেয়ারকে উনি নিয়ে গিয়েছেন আগরতলা। ত্রিপুরার টিমকে 7-0 গোলে এই ক্লাব হারিয়ে ঘুরে এসেছে। এইভাবে আসামের সব বড় বড় কোচ, ম্যানেজার, ক্রীড়া সংগঠক ওদের সঙ্গে যোগাযোগ রেখে রেখে আমার এই বর্তমান ডিএসের আন্ডারে যেটা হকি কোচিং হয় ওখান থেকে ছেলেমেয়েরা সুযোগ পেয়ে যায়। সুযোগ করে দিলে যাওয়া আসার টাকা পয়সা সব কিছু বর্তমান সেক্রেটারি সাহায্য করে থাকেন। অতনু ভট্টাচার্য সঙ্গে বিশেষভাবে সাহায্য করেন আমার বাবুল হুড়, সুজন দত্ত। এখন বর্তমানে হকি প্লেয়ার বাইরে খেলতে হলে একটা পোর্টাল তৈরি করতে হয় দিল্লি থেকে। এই পোর্টালের জন্য তৈমুর রাজা বরাকবঙ্গ অডিটোরিয়ামে বাক্সের প্রোগ্রামে উনি ডিক্লেয়ার দিয়েছেন এখন থেকে যত প্লেয়ারের এই পোর্টালের পয়সা লাগবে বা খরচ লাগবে সেটা আমি দিয়ে দেব। ওপেন প্রোগ্রামে উনি আমাকে ডেকে ডিক্লেয়ার করে দিয়েছেন। এদিকে কাছাড় ট্রেডার্সের মালিক আলতাফ হোসেন, উনি বলেছেন তোমার যা সাহায্য লাগে আমি সাহায্য করব, তুমি আমাকে বলবে। হাইলাকান্দিতে নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার জোর প্রস্তুতি চলছে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানালেন, আমাদের হাইলাকান্দির জোনে হাইলাকান্দিতে সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টের ক্যাম্প শুরু হয়েছে 13 তারিখ থেকে। ট্রায়াল ক্যাম্প 13 তারিখ থেকে শুরু হয়েছে, যেখানে আমরা 29 জন প্লেয়ারকে ডেকেছি বাছাই পর্বের জন্য, সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট নুরুদ্দিনের ট্রফির জন্য। এখন আমাদের ক্যাম্প চলছে। আমাদের প্রথম ম্যাচ আছে ডিমা হাউসের সাথে শিলচরে 23-24, আর শ্রীভূমির সাথে আছে 29-30, আর 26-27 আছে ডিমা হাউসাও আর শ্রীভূমির মধ্যে খেলা। আর আমাদের হাইলাকান্দিতে হবে শিলচর, লক্ষ্মীপুর আর কার্বি আংলং, ওই সেম ডেটেই খেলাগুলো হবে। 23-24 আছে কার্বি আংলং আর লক্ষ্মীপুর, 26-27 আছে কার্বি আংলং শিলচর, আর 29-30 আছে শিলচর লক্ষ্মীপুর। এর জন্য আমাদের মাঠের প্রস্তুতি পর্ব খুব জোরকদমে চলছে, যাতে আমাদের এখানে টুর্নামেন্টটা চালাতে কোনো অসুবিধা না হয়, আর প্লেয়াররাও এসে যাতে অন্য ডিস্ট্রিক্টের প্লেয়াররাও আসবে, কোচ ম্যানেজারও আসবে, এরা যাতে এসে কোনো অসুবিধার সম্মুখীন হয় না। এই জন্য আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি যাতে ওনারা সুন্দর সাফল্যভাবে আমরা এখানে এসে খেলতে পারে, আমরা এই টুর্নামেন্টটা সুন্দর করে চালাতে পারি। তো মাঠের অবস্থা এই মুহূর্তে ভালো রয়েছে নিশ্চয়ই? মাঠের অবস্থা খুবই ভালো রয়েছে। এখন আমাদের কিছু গ্রাসগুলো লম্বা হয়ে গিয়েছিল, আমরা পুরো রোলার মেরে ওগুলোকে গ্রাস কাটার দিয়ে কাটে মোটামুটি পুরো সমান হয়ে গেছে। এখন পুরো বোঝাই যাচ্ছে না যে এখন আমাদের মধ্যে গেলে কতদিন খেলা অফ ছিল, যার জন্য মানে এই রোজার জন্য এখন আবার তো খেলা শুরু হয়ে গেছে। এখন তো ট্রায়াল চলছে আর মাঠ পুরো সুন্দর হয়ে গেছে একদম পুরো। তো ট্রায়াল ক্যাম্প রেগুলার চলছে অনেকদিন? হ্যাঁ, ট্রায়াল ক্যাম্প আমাদের 13 তারিখ থেকে রেগুলার চলছে। তো যারা অংশ নেবে তাদেরকে নির্বাচন এর আগে করা হয়েছে হয়তো? না, ওই তো আর ওদের এপিসিসি আর আমাদের যে একটা T20 হয়েছে ওগুলোর পারফরমেন্সের উপরে আমরা 29 জনকে ডেকে নিয়েছি। ওদেরকে এখন ট্রায়াল হবে, এরপরে আমাদের সিলেকশন কমিটি মানে টিমটা সিলেক্ট করবে। আমরা মোটামুটি 17-18 তারিখটা সিলেকশন কমিটি একটা বানিয়ে নেব,
যেটা ওটা সিলেকশন কমিটি মানে ঠিক করবে টিমটা কিরকম ঘটবে। এই এই প্রতিযোগিতা বয়সের কোনো বার রয়েছে কি? না, এখনো এটা বয়সের কোনো বার নেই, এটা সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট, যে কোনো বয়সের প্লেয়ার খেলতে পারে। হুম। সেই হিসাবে 29 জনেরও কোনো বয়সের ইয়ে নেই, না না না, বাধা কোনো ধরা। বয়সের কোনো না, বয়সের কোনো সময়সীমা নেই, উদ্দেশ্যমা নেই। যে কোনো প্লেয়ার খেলতে পারে, 10 বছরের খেলা খেলতে পারবে, আর একদম 60 বছরের ছেলেও খেলতে পারবে। হুম। তো এখন পর্যন্ত প্রস্তুতিটা কোন পর্যায়ে রয়েছে? এখন পর্যন্ত প্রস্তুতি খুবই ভালো চলছে আমাদের। প্রস্তুতি মানে এক সেশনে হচ্ছে, 2টো থেকে হচ্ছে আমাদের সেশনটা। হুম হুম। আমরা এক সেশনে করছি, কারণ 2 সেশন করাটা সম্ভব হচ্ছে না, কারণ প্লেয়ারের একটু অসুবিধা আছে, সকাল সেশন ওরা করতে পারবো, এই জন্য আমরা 2টোর থেকে আমরা মানে পুরো রেখে দিয়েছি। 2টোর থেকে আমাদের পুরো 5:30 পর্যন্ত সেশন হয়ে থাকে। তো কোচ হিসাবে বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন? না না না, কোচ হিসাবে আমি নিজে আছি, আর আমার নিজে কৃষ্ণেন্দু দাস, আর আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আর ম্যানেজার আছে জ্যোতিপ্রকাশ কর। হুম। যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা বাইরের কোনো প্লেয়ার আবাসিকভাবে থাকতে হচ্ছে কি এখানে? হ্যাঁ, TSC-তে? এক দুজন প্লেয়ার আবাসিক ভাবে থাকতে হচ্ছে, কারণ ওরা যেমন আছে কাটলিচরের আছে, এরকম প্লেয়ার আছে, মানে কালাইন বলতে আমাদের কালাইনের প্লেয়ার, কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হয়ে খেলে, কিন্তু এটা মানে ওরা তো ডেইলি আপ ডাউন করতে পারবে না, এর জন্য ওদের জন্য ডিএসএফ এ ওদের বন্দোবস্ত করা হয়েছে। তো হাইলাকান্দি টিম আশা করা যাচ্ছে এটা ভালো খেলা ভালো দেখাবে। টিম বনবে, তারপরেও আমাদের যেমন 3-4 জন ভালো প্লেয়ার ইনজোর্ড হয়ে আছেন, যেমন আমাদের বরঞ্জ্যোতি মালা, যারা 19 স্টেট খেলছে, এখনো খেলছে, মানে জাস্ট প্রেজেন্ট খেলছে, কিন্তু ওর তো এই হাঁটুতে চোট, যার জন্য 3 মাস ওর রেস্ট আছে, ও খেলতে পারবে। আমাদের মনীষ রায় বলে একটা প্লেয়ার আছে, ও খেলতে পারছে না, মানে আমাদের 2-3টা প্লেয়ার পাচ্ছি না, আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার পাচ্ছি না। এরপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মানে ভালো করে একটা টিমটা সেটেল করা যায়। এখন তো দেখেন মাঠে যে ভালো খেলবে সেই ভালো টিম, এখন তো টিম তো সবই ভালো বানাবে। হুম হুম। তো জেলা ক্রীড়া সংস্থা থেকে সার্বিকভাবে উৎসাহ দেওয়া হচ্ছে এদেরকে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, যে মানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে, খেলা প্র্যাকটিসের রিফ্রেশমেন্টও দেওয়া হচ্ছে টিএসের পক্ষ থেকে। আর আমাদের সেক্রেটারি তো সব দিন রাত আছে, কারণ আমাদের এখানে একটা জোনের খেলা আছে, সেক্রেটারি সবাই, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট তো এখন আসতে পারছেন না বয়সের জন্য, আর মানে ডিএসের সবাই মিলে ভালোই মানে চলছে আমাদের এখানে। হ্যাঁ, এখন দেখা যাক। তো প্রশিক্ষণের সময় যে কর্মকর্তাদের অনেকেই থাকেন উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, অনেকেই থাকেন, হ্যাঁ অনেকেই থাকেন। মাঠে, কারণ মাঠের কাজ তো চলছে, মাঠের তো মানে পুরো খেলার উপযোগী করতে, মানুষ তো উপযোগী আছে, তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে টুর্নামেন্টটা সুন্দর করে করতে পারি আমরা। তো মাঠ তো অনেকদিন পর খেলার উপযোগী হয়ে উঠেছে সংস্কার কাজ শেষ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে, 2-3 বছর হয়ে গেছে, কিন্তু এখন তো মাঠ খুবই ভালো হয়েছে, আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালোই হয়েছে ফিল্ডটা। এখন এখন আমাদের মানে অফ সিজনে আমাদের মানে কোনো প্রবলেম হবে না এখন আর। এরপর হয়তো ক্রিকেটের আরো খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। হ্যাঁ, এখন আমরা আমরা যা শুনেছি, আমাদের হয়তো লেডিজ একটা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হবে, মহিলাদের একটা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট আমাদের এখানে হবে। আর আমাদের তো মহিলা এমনি আমরা একটা ক্যাম্প বানাবো, আমরা আবাসিক ক্যাম্প করব আমরা। এটা ডেটটা ফিক্স করিনি, আমরা ডেটটা ফিক্স করেছিলাম এই মাসেই, তো এখনো তো আমরা সিনিয়র ইন্টার পরে যাওয়ার জন্য আমরা এখন তো ডেটটা ফিক্স করতে পারছি না। চলতি মরশুমে শ্রীভূমি জেলার ফুটবল খেলা নিয়ে আজ এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী বললেন, করিমগঞ্জ জেলা, বর্তমানে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আগামীতে ফুটবল নিয়ে বহু চিন্তা ভাবনা করছে, কারণ ফুটবল খেলায় এখন দেখা যাচ্ছে যে ক্লাবগুলো আছে সেগুলা ফুটবল খেলতে কেউই রাজি হয় না, কারণ তারা সবাই ক্রিকেট খেলতে চায়। কিন্তু আমরা একটা করিমগঞ্জ শ্রীভূমির একটা ঐতিহ্য আছে যে ফুটবলে করিমগঞ্জ থেকে বহু খেলোয়াড় রাষ্ট্র পর্যায়ে বলুন, রাজ্য পর্যায়ে বলুন, আমরা এখান থেকে যোগ দিয়েছে এবং খুবই নাম করেছে। আমরা
আগামীতে অতীতে চেষ্টা করেছি যে একটা ফুটবল একাডেমি খোলার জন্য, কিন্তু দেখা যায় কোনো অভিভাবকই ফুটবলে তাদের ছেলেকে দিতে রাজি নয়। কিন্তু দেখা যায় যে ক্রিকেটের জন্য ওরা পয়সা দিয়ে, মান্থলি পয়সা দিয়ে আমাদের এখানে একাডেমিতে ভর্তি করছে। কিন্তু আমরা চেয়েছিলাম ফুটবলের জন্য একটা একাডেমি খোলার জন্য। এটা আমি যে সময় সাধারণ সম্পাদক ছিলাম সেই সময় থেকেই চেষ্টা চলছে। দেখা যায় 5জন 6জন ছেলেরা আসে, কিন্তু কোনো খেলোয়াড়ই বাচ্চারা আসতে রাজি হয় না। কেন রাজি হয় না বুঝতে পারছি না, কিন্তু অতীতে দেখা গেছে আমাদের করিমগঞ্জের বহু খেলোয়াড় মাঠে, শহরের ছেলেরা তো আছেই, গ্রামের ছেলেরাও এসেছিল। আমরা যে সময় খেলাধুলা করেছি সেই সময় বহু নামী খেলোয়াড় এই শহরে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে কোনো খেলোয়াড়ই, শহরে খেলোয়াড় বাদ দিন, গ্রামে ফুটবল চর্চা হচ্ছে, কিন্তু ওটা কি বলবো যে অতীতে যেভাবে খেলোয়াড়রা খেলতো এখন সেইভাবে খেলা হয় না, এখন টেকনিকের ব্যাপার। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে কোনো কোচ নেই, কিছু নেই। আমাদের এখানে 3জনের মতন কোচ আছে, আমরা ওদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে ফাঁস করিয়ে এনেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে খেলোয়াড়ই নেই, ক্লাব নেই, কোনো ক্লাব ফুটবল খেলতে রাজি হয় না। আমাদের করিমগঞ্জ শহরে মাত্র এ ডিভিশনে মনে হয় মাত্র 4টা দল আছে, আর বি ডিভিশনে মনে হয় 6টা না 7টা দল আছে। আমরা দেখেছি যে গ্রামাঞ্চল থেকে বা বস্তি অঞ্চল থেকে 2-3টা দল এসে বি ডিভিশনে এখানে খেলা করে, কিন্তু এবছর একটা জিনিস দেখেছি যে বরদলই ট্রফিটা এই বছর আসাম সরকার খেলার জন্য বহু চেষ্টা করে যাচ্ছে। এবছর তারা ফুটবল বরদলই ট্রফিটি প্রত্যেকটি জেলায় বাধ্যতামূলকভাবে আমাদেরকে বাধ্য করেছে যে আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে, জেলা পর্যায়ে একটি কম্পিটিশন করে এখান থেকে আমরা জোন পর্যায়ে একটি খেলা হবে, সেই খেলায় ওরা অংশগ্রহণ করবে। আমাদের এখান থেকে একটি দল গিয়েছে, এটা আপনার কি বলবো, লক্ষ্মীপুর দুর্লভছড়ার পরে একটি বস্তি থেকে একটি দল এসেছিল, সেই দল এখানে চ্যাম্পিয়ন হয়ে দীপুতে গিয়েছে। দীপুতে ওরা হেরে গেছে, কারণ আমাদের এখানে লক্ষ্মীপুরের যে দলটা আছে সেটা আসাম আই লিগে ওরা যোগদান করে, ওদের কাছে হেরে গেছে ফাইনালে। এবং আগামীতে আমরা খুবই চেষ্টা করছি যে ফুটবলটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। যেভাবে খো খেলাটা মরে গিয়েছিল করিমগঞ্জ থেকে, আসাম সরকারের দৌলতে আবার ফিরে এসেছে, আমরা ঠিক সেইভাবেই আবার চেষ্টা করছি যে ফুটবলটাকে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা অতীতে বহু খেলা, আমার সময় বলুন বা এর আগেই বলুন, বহু খেলা এখানে হয়েছে। এবছর আমরা আর্কেজন করার চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রতি পদে বাধা আসছে। আমরা ডিসেম্বর মাসে আমরা খেলা করার কথা ছিল, সেই সময় আসাম আই লিগের জন্য আমরা এই খেলাটি করতে পারিনি, জানুয়ারি মাসেও করতে পারিনি। এখন আমাদের যিনি রিসেপশন কমিটির চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় বলেছেন যে মে মাসের লাস্ট পার্টে আমরা কিন্তু এই খেলাটি করবার জন্য ওতপ্রোতভাবে আমরা রেডি হয়ে আছি যে এই খেলাটি করতেই হবে। কারণ করিমগঞ্জের মানুষ বহু বছর, প্রায় 28 বছর এই খেলাটি দেখেননি। আমরা না হলেও ছোটো করেও আমরা এই খেলাটি এবছর করব। তবে সব থেকে বড় জিনিস বৃষ্টির জন্য কি হবে জানি না, তবে খেলা আমরা চালাবার অন্তিম চেষ্টাটুকু আমরা করে যাব। কারণ সবাই মাঠে এখন আমাদেরকে জিজ্ঞেস করে আর কে জয়েন কবে হবে। তো
তো আর আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন আমরা পিছিয়ে দিচ্ছি। পঞ্চায়েত নির্বাচনের পরেই আমরা আরকে জয়েন করব এবং করার ইচ্ছা আছে। তবে কার্যকরী সমিতির সভায় এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আরকে জয়েন কোন মাসে হবে। আমাদের মধ্যে কয়েকজন বলছেন এটা জুনের প্রথম সপ্তাহে, কয়েকজন বলছেন জুলাই, আবার কয়েকজন বলছেন সেপ্টেম্বর। আমরা ঠিক আমাদের এখানে জুন, জুলাই, সেপ্টেম্বর ওই সময় বর্ষা থাকে, তবে বর্ষার মধ্যে আমরা এই খেলাটি চালিয়ে যেতে হবে। কারণ আমরা এতভাবে সবাইকে বলেছি যে আমরা আরকে জয়েন করব, যদি না করি তবে আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আমরা ঘাড়ে নিতে কেউ উৎসুক নয়। আমরা আগামীতে আপনাদেরকে আরকে জয়েনের খেলা দেখাবো। তবে প্রথম থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 8 দলের আরকে জয়েন হবে। আমরা 8 দলেরই আরকে জয়েন এবছর করব এবং আগামীতে আমরা আরও বড় করে আরকে জয়েন করার চেষ্টা চালিয়ে যাব। আমাদের আর কিছু বিশেষ বলার নেই, তবে ফুটবলকে বাঁচাতে হবে। তাই প্রতিটি অভিভাবককে বলছি, আপনাদের ছেলেদিওকে ক্রিকেটে দিচ্ছেন দেন, কিন্তু ফুটবলটা বাঙালিদের থেকে চলে যাচ্ছে। বাঙালি ছেলেরা ফুটবলে আসছে না। আমরা দেখতে পাচ্ছি গরিব ঘরের কিছু ছেলে এই খেলায় আসছে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা বা কি বলবো বলুন, অভাব অভিযোগের মধ্যেও বহু পরিবার থেকে ছেলেরা আসছে শুধু ক্রিকেটের জন্য। আমরা সত্যি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমাদের একাডেমি আবার আমরা চেষ্টা করব। একাডেমির যে সময় আমরা ডেট দেব, সেই সময় আপনারা আপনাদের বাচ্চাকে ফুটবলে একাডেমিতে ভর্তি করান। এবং আমার মনে হয় ক্রিকেট থেকে ফুটবলে আসলে শরীরটা ভালো থাকবে, শরীর চর্চাও হবে। কারণ ফুটবল খুবই শারীরিকের শরীরের জন্য খুবই শরীরের খুব উপকৃত করে থাকে। আর আমরা আগামীতে আরকে জয়েন করব, আমাদের দিওকে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য। আমি বলছিলাম যে স্কুলগুলোতে ফুটবল খেলার জনপ্রিয়তাটা বাড়ালে কি হয়, মানে সরকার থেকে যদি উদ্যোগ নেওয়া হয় বা আপনাদের তরফ থেকে? সরকার থেকে উদ্যোগ, এইসব খেলায় সরকার থেকে উদ্যোগ নেয়, কিন্তু সরকারের যে উদ্যোগ নেয় সেইটা ঠিক প্রপারলি আমাদের এখানে হয় না। আমাদের এখানে নিয়ম হলো সরকারের যে খেলা, সেই খেলায় প্রতিটি দল স্কুলকে নিয়ে একটি প্রতিযোগিতা করা, কিন্তু দেখা যায় কখনো কখনো 2টা কি 3টা টিম থেকে খেলোয়াড় নিয়ে রাজ্য পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়। আর আমাদের যে আসাম ফুটবল সংস্থা আমাদিগকে এই স্কুল খেলাটা বন্ধ করে দিয়েছে। এখন সব ক্লাব পর্যায়ে খেলা আমরা চালাবো, কিন্তু তথাপি আমাদের ফুটবল সম্পাদক আমাদের এখানে এক্সট্রা স্কুল পর্যায়ে খেলা করে। কিন্তু দেখা যায় যে বয়সভিত্তিক খেলায় বলতে লজ্জা হচ্ছে যে স্কুল থেকে যেসব দল আসে তারা বয়সটা ঠিক দেয় না। বয়সটা ঠিক দিলে আমাদেরও দল গঠন করতে, জেলা দল গঠন করতে আমাদের খুবই সুবিধা হয়। কিন্তু দেখা যায় যে ওরা 16 বছরের ছেলেকে 14 বছর বাদ বলে কাগজে লেখে আমাদেরকে দিয়ে দেয়। সেই সময় আমাদের দল যে সময় রাজ্য পর্যায়ে খেলতে যায়, সেই সময় ওই সব খেলোয়াড়কে বাতিল বলে ঘোষণা করে দেয়। এটা খুবই লজ্জার ব্যাপার। আমরা প্রতিটি স্কুল বা বিদ্যালয়কে বলবো, আপনারা বয়সভিত্তিক খেলায় বয়সটা ঠিক রাখবেন এবং আমাদেরকে সাহায্য সহানুভূতি দেখাবেন। তো একসময় গেম টিচার ছিল স্কুলগুলোতে, বর্তমানে তো গেম টিচারগুলো নেই, তো সেখানে আপনি কি বলবেন? গেম টিচার যে সময় ছিল সে শুধু খেলাধুলাটাই দেখতো, ফিজিক্যাল সাইডটা দেখতো, কিন্তু এখন কোনো স্কুলেরই গেম টিচার নেই। 2-একটা স্কুলে আছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর, কিন্তু বেশিরভাগ স্কুলেই নেই। সেই ফিজিক্যাল ইন্সট্রাক্টর যদি এসে যেত তবে খেলার মান আরও উন্নত হতো। এটা আমি
বারবারই বলেছি এবং আমরা ডাইরেক্টর স্পোর্টসে দাবি রেখেছিলাম যে আমাদের শহর অঞ্চলের এবং গ্রামাঞ্চলের প্রতিটি স্কুলে যাতে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দেওয়া হয়, কিন্তু এখন তাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কম, তাই তারা এখানে দিচ্ছে না। আমাদের এখানে মনে হয় 2 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, করিমগঞ্জ, সমস্ত করিমগঞ্জে 2 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে। আপনি বারবার ক্রিকেটের কথা তুলে নিয়ে এনেছেন যে ক্রিকেটের জনপ্রিয়তাটা বেশি, ফুটবলের জনপ্রিয়তা যে কমে যাচ্ছে দিন দিন, সেখানে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে চান আপনারা, মানে জেলা আমরা ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই আমরা আবার আর্কেজনটা ফিরিয়ে আনছি। আপনারা জানেন যে আর্কেজন খেলায় প্রতি বছরই ভর্তুকি দিতে হয়। এবছর আমরা যে করেছি, যে সিদ্ধান্ত নিয়েছি, এবছর আমাদের ভর্তুকি হবে, তবে ফুটবলের জনপ্রিয়তা যদি আর্কেজন করতে পারি, জনপ্রিয়তা করিমগঞ্জে বাড়বেই, এটা একদম নিশ্চিন্ত। এবং হারানো ঐতিহ্যটা ফিরে আসবে বলে মনে করছেন? হারানো ঐতিহ্য অভিভাবকদের উপর, ওরা যদি তাদের বাচ্চাদিগকে আমাদের ফুটবলে একাডেমিতে পাঠায় তবে আমাদের এখানে, কারণ বাঙালি ছেলেদের পায়ে ফুটবল এবং মনে ফুটবল, ফুটবল খেলা একটা উত্তেজনাপূর্ণ খেলা। এই খেলায় যারা আসবে এবং নাম করবে, এবং স্টেট পর্যায়েও দেখা যায় যে আমাদের এখান থেকে বহু খেলোয়াড় এসেছে এবং আগামী তো আসবে, এই আশা রেখেই আমি ফুটবলের একাডেমিতে আসার জন্য সবাইকে অনুরোধ রাখছি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি, তবে আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবার বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনা ও শব্দগ্রহণে ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। এছাড়াও শব্দগ্রহণ করেছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।